গত 6ই এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। আপনারা সবাই সেটা শুনেছেন। এরপর এর প্রতিক্রিয়া নিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, পরের দিন ঈদ ছিল। আপনারা জানেন, ঈদের সময় বাংলাদেশের যত রাজনৈতিক কর্মী থাকে বা রাজনৈতিক নেতা থাকে, তারা ওই সময়টা নিজ নিজ এলাকায় থাকেন। কারণ ওই একটি সময়ই তারা নিজস্ব এলাকায় থাকেন এবং গণসংযোগ করেন। পরের 5 বছর তারা সেখানটায় যান না। তারা দুটি ঈদের সময় যান এবং তাদের লোকজনের সাথে সেই গণসংযোগ করে আবার রাজধানীতে ফেরত আসেন। এই কালচার চলছে আমাদের দেশে। সেই সুবাদেই ঈদের পরদিন থেকে আর ঢাকায় কোনো মানুষ নেই, ঢাকায় কোনো রাজনৈতিক নেতা নেই, ঢাকায় কোনো রাজনৈতিক বিশ্লেষক নেই যারা বেসিক্যালি রাজনীতি নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবেন, আনন্দ মিছিল করবেন বা শোক মিছিল করবেন বা আন্দোলন করবেন। সেগুলো করবার মতো মানুষ খুব একটা পাওয়া যায়নি। কিন্তু ঢাকায় অবস্থানরত যে সমস্ত বিএনপির বড় বড় নেতারা আছেন বা চট্টগ্রাম থেকে সালাউদ্দিন সাহেব আছেন, ওনারা বিভিন্নভাবে বিভিন্ন রকম বয়ান দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওই নির্বাচন হবার ব্যাপারে এপ্রিলের ঘোষণার বিরুদ্ধে। ওনারা মেনে নেননি। ওনারা বলছেন এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে বা জাতি এটা মানতে চায় না। এখন ওনারা কোন জাতির কথা বলছেন সেটা প্রশ্নবিদ্ধ থেকেই যায়। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবাই তো আর বিএনপি করে না। যারা বিএনপি করে না তারা হয়তো মেনে নিয়েছে। আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম। কিন্তু ওনারা যখন বলেন যে জাতি মেনে নেয়নি, তখন এই কথাটা শুনতে একটু শ্রবণ কষ্ট হয়। কারণ কি, জাতি বলতে 18 কোটি মানুষের জাতি। এটা 18 কোটি মানুষই বিএনপি করে না। এটা বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন তারাও জানেন। এরপর সেই রাত্রেবেলায় আমরা যতটুকু খবর পেয়েছি, লন্ডন থেকে ওনাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা ভার্চুয়াল মিটিং করেছেন। মিটিং করে তারা একটা ব্যাপারে উপনীত হয়েছেন যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। ওনারা সেই আগের জায়গায় অবস্থানরত আছেন। তবে ওনারা কি করবেন সেটা ঈদের পর বোঝা যাবে। আব্দুল মুকরা বলে বেড়ান যে ঈদের জন্য ওনারা আন্দোলন করতে পারেন না, কিন্তু এইবার মোক্ষম সময় হয়ে গেছে ঈদের পর আন্দোলন। এইবার আর রক্ষা নাই। আমার মনে হয় ঈদের পর একটা বিরাট আন্দোলনে নামবে, যদিও তারা কোনো ঘোষণা দেননি। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন খোঁজ খবর রাখেন বা যারা রাখেন না, তারা হয়তো দেখেছেন কোন কোন দল এটা মেনেছে, কোন কোন দল মানেনি। প্রথমে আমি কিছু দল যারা কি মন্তব্য করেছেন সেগুলো একটু পড়ে নিই। কারণ আপনারা অনেকে হয়তো পত্রিকা পড়বার সময় পাননি বা টেলিভিশন দেখবার সময় পাননি, ঈদের জন্য ব্যস্ত ছিলেন, তাদের উদ্দেশ্যে দিচ্ছি। খেলাফত মজলিস প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে স্বাগত জানিয়েছেন। ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। এবি পার্টি প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি আস্থা রাখার কথা বলেছেন। গণসংহতি আন্দোলনও বলেছে তার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে। নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন তারিখ ঘোষণায় একটা উদ্বেগ কেটেছে, কিন্তু ডিসেম্বরে নির্বাচন হলে সমস্যা কী ছিল? এপ্রিলে নির্বাচনের বিষয়টি কোনোভাবেই মানতে পারেনি বিএনপি। তাদের মতে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে। এখানে অনেক রাজনৈতিক পণ্ডিতরা বলছেন যে নির্বাচন নাকি এপ্রিলেও হবে না। এপ্রিলের মূলা ধরিয়ে দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো আমার কথা না, কিছু কিছু মানুষ বলে বেড়াচ্ছে, কিছু কিছু রাজনৈতিক পণ্ডিতরা বলে বেড়াচ্ছেন। বিএনপির অভিযোগ, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে। এটা নিয়েও কিছু কিছু বিশ্লেষকরা বলছেন যে আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের কোনো শঙ্কা আছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটি দলকে প্রাধান্য দিয়ে তাদের কথা মতো নির্বাচন দিয়েছে, তার মানে উনি সেই দলকে প্রাধান্য দিচ্ছেন, এখন দলকে তখনও প্রাধান্য দেবেন, তাহলে ভাই আপনারা ওনাকে এখানে রেখেছেন কেন?
আপনারা ওনার আন্ডারে নির্বাচন করবেন কেন? আপনারা ওনাকে নামিয়ে নিন, ওনাকে ওখান থেকে নামিয়ে দিন, নামিয়ে দিয়ে নূতন কোনো অন্তর্বর্তী সরকার আনুন নির্বাচন করবার জন্য। কারণ আপনাদের মনে যদি এই সন্দেহই থাকে যে উনি একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে তাদের কথায় নির্বাচন দিয়েছে, তাহলে এ কথা তো স্পষ্টত সত্য, উনি এই দলটাকে নির্বাচনের সময়ও সুবিধা দেবেন। তাহলে উনি কীভাবে এখানে থাকেন? আপনাদের আসলে আন্দোলনেই নামতে হবে, এছাড়া আমি কোনো অল্টারনেটিভ দেখছি না বন্ধুরা। আমার মনে হয় ঈদের পর, এইবার সত্যি সত্যি ঈদের পর বিএনপি একটা জোর আন্দোলনে নামবে। এদিকে দেখুন বিভিন্ন রকম কথা বাজারে উঠেছে। প্রফেসর ইউনূস স্যারের একটি কথাকে কোট করে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বা রাজনৈতিক পণ্ডিতরা বলছেন যে ইউনূস স্যার চট্টগ্রাম পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন, যে এগুলো যারা মিথ্যাচার রটায় তাদেরকে প্রতিহত করেন, সেইখানে সেই নেটিজনরা ইঙ্গিত করেছে বিএনপিকে এবং সেনাপ্রধানকে। বিএনপি একমাত্র দল যে প্রথম থেকেই এই পোর্ট দেবার বিরোধিতা করছিল। ওনারা বারবার বলছিল এটা যদি দিতে হয় তাহলে নির্বাচিত সরকার দিবেন, এবং সেনাপ্রধান বলেছিলেন পোর্ট ফোর্ট দেওয়া যাবে না। এখন তারা সেটাকে উস্কানি দিয়ে বলছেন বারবার। আমি কালকে একটা কন্টেন্টে বলেছি যে ইউনূস স্যার সেনাপ্রধানকে এবং বিএনপিকে টার্গেট করে এই কথাটা বলেছেন। আমরা জানি বিএনপির সাথে ইউনূস স্যারের সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং আমরা এটাও জানতাম বা আমরা এটাও জানি সেনাপ্রধানের সাথেও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস স্যারের সাথে কোনো রকম ভালো সম্পর্ক নেই। কিন্তু আমরা ঈদের দিন যেটা দেখলাম, যে ছবিগুলো দেখলাম, তাতে করে পরিষ্কার বোঝা যায় যে সেনাপ্রধান এখন আর রাজনৈতিক কোনো ঘটনা নিয়ে, রাজনৈতিক কোনো বিশ্লেষণ নিয়ে, রাজনৈতিক কোনো মতবাদ উনি দিচ্ছেন না। এর বড় প্রমাণ উনি সস্ত্রীক আমাদের প্রধান উপদেষ্টার বাড়িতে এসে যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করে গেছেন। যদিও এটা সৌজন্য সাক্ষাৎ, তবে আমরা যদি এভাবে ধরে নেই যে এই সৌজন্য সাক্ষাৎটা যদি সেনাপ্রধান না করতেন তাহলে হয়তো এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না। এবং আপনি যদি ছবিটা দেখেন বা ছবিগুলো দেখেন, তাতে করে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেনাপ্রধান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, তার মিসেসের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথাই বলেন। এখানে ভুলে গেলে চলবে না বন্ধুরা যে সেনাপ্রধানের সাথে ওনার যে মিসেস এসছেন, উনি কে? উনি আমাদের সেই পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন হন, এবং উনি হাস্যোজ্জ্বল মুহূর্ত কাটিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে। এখানে সেই সমস্ত পণ্ডিতদেরকে ইঙ্গিত করে আমি বলছি, আপনারা অহেতুক কুৎসা রটাবেন না, অহেতুক পেজগি লাগায়েন না ভাই। এই পেজগি লাগায় কোনো লাভ হবে না। এমন কিছু বলেন যেটা বললে মানুষ স্বস্তি পায়। আপনাদের কথা শুনলে মানুষ অস্বস্তিতে ভোগে। আরেকটা মহল বলছেন যে এই যে ইলেকশন হবে সামনে, দেশের যে অবস্থা, যেভাবে মব হচ্ছে, যেভাবে ছিনতাই, রাহাজানি, চাঁদা তোলা, মারপিট হচ্ছে, এই অবস্থায় কেমন করে একটা সুশৃঙ্খল ইলেকশন দেওয়া যায়? এটা কি সরকার বন্ধ করতে পারলো না? ইলেকশনের আগে যদি এটা বন্ধ না করে, এখন যে অবস্থা চলছে দেশে, যেভাবে মব চলছে, যেভাবে চাঁদাবাজি ছিনতাই চলছে, টেম্পো স্টেট দখল করা হচ্ছে, এগুলোকে কেন সরকার বন্ধ করছে না? সেই ব্যাপারে এই নেটিজনরা বলছেন এগুলো ইউনূস সাহেব ইচ্ছা করে বন্ধ করছেন না, উনি একটা লিস্ট করছেন। উনি যেটা চাচ্ছেন সেটা হলো, তোমরা যতটুকুন পারো অন্যায় অত্যাচার করে যাও, তোমাদের সবার নামে একটা রেকর্ড আমি করে রাখছি। আপনারা অনেকে হয়তো জানেন ইউনূস স্যার একসময় শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করে একটা ভলিউম মানে উনি একসময় আমেরিকাতে শো করেছিলেন। অনেকেই বলছেন যে ইউনূস সেন্টার যেখানে আছে সেখানে ডাটাতে সব কিছু রাখা হচ্ছে, কোন জায়গায় ভুরুঙ্গাবাড়িতে কে কী করছেন, ছাগলনায়াতে কে কী করছেন, বুড়িবাড়িতে কে কী করছেন। আপনাদেরকে পুলিশ ধরছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে না, কিন্তু আপনাদের সবার রেকর্ড সরকারের কাছে আছে, এবং সময় মতো আপনাদের সবাইকে ধরা হবে। আপনাদের এখন ছাড় দেওয়া হচ্ছে। ইউনূস স্যার এখন আপনাদেরকে ধরপাকড় না করবার জন্য মোটামুটি একটা ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে। এগুলো আমার কথা নয়, এগুলো নেটিজনদের কথা।
কিন্তু আপনারা যদি চিন্তা করেন তাহলে এই কথাটাকে একদম ফেলে দিতে পারেন না। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সরকার বা সরকার প্রধান বা আপনার আর্মি যদি চায় এই ধরনের যে গণ্ডগোলগুলো হচ্ছে, যে সমস্ত মবগুলি হচ্ছে, যে সমস্ত চাঁদাবাজি রাহাজানি ছিনতাই হচ্ছে, একদিনে বন্ধ করতে পারে, কিন্তু সেটা বন্ধ করছে না। এটাও নাকি ইউনূস স্যারের ইনস্ট্রাকশনস যে ওদেরকে করতে দাও, ওরা করে 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 এমন জায়গায় যাক জনগণ যেন অতিষ্ঠ হয়ে যায়। এই কথাটাকেও একদম ফেলে দেওয়া যায় না, কারণ আপনারা জানেন বন্ধুরা, বিএনপির উচ্চমহল থেকেও চেষ্টা করে এখন পর্যন্ত সেটাকে স্থিমিত করতে পারেনি বা বন্ধ করতে পারেনি। আমরা তো একটা জিনিস বিশ্বাস করি, সরকার চাইলে, রাষ্ট্র চাইলে একদিনেই বন্ধ করতে পারে। উনি তো ডেভিল হান্ট করেছেন, তো ডেভিল হান্টের কি রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমরা নিজেরাও জানি। এই জন্যই ওই সমস্ত নেটিজনরা বলছেন যে এগুলো সব ইউনূস সাহেব ছাড় দিয়ে রেখেছেন, সবার নামে লিস্ট হচ্ছেন, সবাইকে ধরা হবে, একটি মানুষকেও ছাড়া হবে না যে অন্যায় করছেন বা যে অন্যায় করেছেন। ওই ইলেকশনের আগে সবগুলোকে ধরে জেলে পুরে তারপর ইলেকশন দিবে, দিয়ে যে রাজনৈতিক কর্মীরা এগুলো করতো তাদের শক্তিকে খণ্ডন করে দিবে। এই ধরনের কথাও বাজারে উঠছে, সত্য মিথ্যা আমি জানি না ভাই, তবে একটা কথা তো সত্যি যে সরকার যদি চাইতো তাহলে এই মব বলুন আর ছিনতাই বলুন, চাঁদাবাজি বলুন, রাহাজানি বলুন, 24 ঘন্টার নোটিশ এগুলো শেষ করতে পারতেন। সরকার সেই ব্যাপারে গা গলাচ্ছে না। আরেকটি খবর বলে শেষ করছে, সেটা হলো টিউলিপ সিদ্দিকী। আপনারা জানেন শেখ রেহানার মেয়ে, উনি একটি চিঠি লিখেছেন যেটা গার্ডিয়ান পত্রিকায় এসছে, যে উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে লন্ডনে দেখা করে উনি ওনার কিছু মনের কথা বলতে চান। এমন কথা উনি কি লিখেছেন, আমার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী মানে আমার খালাম্মা শেখ হাসিনার সাথে এমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সরকারিভাবে যেটা জানানো হয়েছে, শফিকুল ইসলাম সাহেব প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন ওনারা এই ধরনের কোনো চিঠি পাননি। গার্ডিয়ান পত্রিকায় সেটা ছাপা হয়েছে, সেটা আমরাও এভিডেন্স দেখেছি। এইখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কি আওয়ামী পরিবাররা নত হতে স্বীকার করেছে? এখানে এই প্রশ্নটা থেকেই যায়, যেখানে আওয়ামী সরকারের সাথে ইউনূস স্যারের নিজস্ব একটা পার্সোনাল এনিমিটি ছিল। সেই ইউনূস সরকার যখন বাংলাদেশের সরকার প্রধান হলেন, শেখ হাসিনা এখনও দিল্লি থেকে বিভিন্ন রকম মন্তব্য করছেন তার বিরুদ্ধে, ওনাকে ষড়যন্ত্রকারী বলছেন, এবং উনি নাকি মেটিকুলাস পদ্ধতিতে ওনাকে সরিয়েছেন। সেই পরিবারের একজন ওনার সাথে দেখা করতে চান, এটা কি আপনারা আওয়ামী লীগের পরাজয় হিসেবে নেবেন কিনা? এবং শেষ খবর হলো, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ সাহেব যে সিঙ্গাপুরে গিয়েছিলেন, আপনারা জানেন, সেটা নিয়ে অনেক অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, অনেকের চাকরি গেছে। সেই আলোচনা থেমে যাওয়ার পর গত রাত 1টার সময় উনি সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা থাই এয়ারওয়েজে বাংলাদেশে ব্যাক করেছেন। 11টার সময় উনি ল্যান্ড করেছেন এবং রাত্র 3:30টার সময় তার ইমিগ্রেশন শেষ করে উনি ওনার বাড়িতে ফিরে গেছেন। এটা কি বার্তা দেয়? এটাও ভাববার বিষয়। হামিদ সাহেব এই পরিস্থিতিতে আবার সাহস করে দেশে আসলেন। আমরা যারা দেখছি যে সমস্ত নেতাকর্মীরা একবার গেছেন তারা আর দেশে ফেরেন না, উনি দেশে ফিরেছেন। এতে একটা জিনিস প্রমাণিত হতে পারে যে আমি নিষ্পাপ, আমি সাহসী, আমার কোনো ভয় নেই, আমি আমার নিজ দেশে ফিরেছি। এটাও হতে পারে। আরেকটা হতে পারে যে আমি এসছি, বার্তা নিয়ে এসছি, আমি দেখতে এসছি, অ্যারেস্ট হলে হব, আমি দেখে নেব ভবিষ্যৎ কি হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।